Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। ঢাকা লীগ আয়োজন নিয়ে শঙ্কা থাকলেও প্রথম বিভাগের দলবদল দিয়ে সিসিডিএম আনুষ্ঠানিকভাবে শুরু করলো লীগ আয়োজনের যাত্রা। 5 ও 6 নভেম্বর এই 2 দিন ছিল প্রথম বিভাগের দলবদল। অংশ নিয়েছে 12 ক্লাব। সাবেক 2 অধিনায়ক তামিম ইকবাল ও খালেদ মাহমুদ সুজনের ক্লাব অংশ নেয়ায় খুশি সিসিডিএম। নিকট অতীতে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে এতটা আলোচনা হয়েছে কিনা গবেষণার ব্যাপার। তবে এই আলোচনা ভিন্ন কারণে ঢাকা লিগে অংশ নিতে 43 ক্লাবের অস্বীকৃতি জানানোর পরও প্রথম বিভাগের দলবদল দিয়ে সিসিডিএম আনুষ্ঠানিকভাবে শুরু করলো লিগ আয়োজনের যাত্রা। 5 ও 6 নভেম্বর এই 2 দিন ছিল প্রথম বিভাগের দলবদল। প্রথম দিন 9 আর বৃহস্পতিবার দলবদল করেছে আরও 3টা ক্লাব, অর্থাৎ 20 ক্লাবের মধ্যে প্রথম বিভাগে অংশ নেয়ার জন্য দলবদলে অংশ নিয়েছে 12টা ক্লাব। যদিও সিসিডিএম চেয়ারম্যান এখনও আশাবাদী লিগে 20টা ক্লাবই অংশ নেবে। প্রথমবারটা ভুল ঠিক করে দিই, 12টা দল অলরেডি ট্রান্সফার নিয়ে নিয়েছে, 12টা দল ইনভলভ হয়েছে, থাকলো 8টার মধ্যে আপনার পয়েন্টটা রাইট, 17টা ওদিনকে রাজি ছিল। কেন খেলবে না বা খেলতে চাচ্ছে না ওরা একটা চিঠি দিয়েছে, বাট আমার কাছে সোফার যা মনে হয় যে 20টা দলই খেলবে। একটা নিয়ম আছে, আপনি কেমন বলি, প্লেয়াররা টোকেন যদি তুলে ফেলে সে ফ্রি হয়ে যায়। সো লিগ শুরু হওয়ার 24 ঘন্টা আগে পর্যন্ত টোকেন জমা দিলে সে যে কোনো দলই খেলতে পারবে। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের মিটিংয়ে প্রথমবার লিগ বর্জনের ঘোষণা আসে। সেই সভায় এবং মঞ্চে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। তবুও প্রথম বিভাগের দলবদলে অংশ নিয়েছে তিনি যে ক্লাবের কাউন্সিলর, সেই ওল্ড ডিও এইচএস ক্লাবের সভাপতি আবার খালেদ মাহমুদ সুজন। জানা গেছে ক্রিকেটারদের কথা চিন্তা করেই সাবেক 2 অধিনায়কের এই সিদ্ধান্ত। প্রথমে আমি থ্যাংক ইউ দিচ্ছি শুধু তামিম একা না, সুজনকেও। দুজনই খেলোয়াড়, প্লেয়ারদের কষ্ট তারা বুঝে। তামিম কোনোদিনই কোনোখানে আমি শুনি নাই, ইলেকশন নিয়ে তার হয়তো কমপ্লেন থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, বাট খেলবে না বা পার্টিসিপেট করবে না লিগে এ ধরনের কথা কোনোদিনই তামিম বলেননি। এক, দ্বিতীয়, উনি নিজে খেলোয়াড় ছিলেন, উনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন, 15,000 রান করেছেন উনি বাংলাদেশের জন্য। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশের। তো উনি যেহেতু খেলোয়াড়দের কষ্টটা বুঝেন এবং উনি সবসময় খেলতে চাইছেন এবং এখনও ওনার টিম সবার আগে। সব কিছু ঠিক থাকলে আগামী 18 নভেম্বর থেকে 7 ভেন্যুতে প্রথম বিভাগ শুরু করার পরিকল্পনা সিসিডিএম এর। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। পারফরম্যান্স নয়, কৌশলগত কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে জায়গা পাননি ডানহাতি অফ স্পিনার নাইম হাসান। প্রতিপক্ষ আইরিশ দলে ডানহাতি ব্যাটারের আধিক্য থাকায় বিবেচিত হননি নাইম। এদিকে টেস্ট স্কোয়াডের মিডল অর্ডারে নয়, আপাতত টি-20-র জন্য মাহিদুল অঙ্কনকে প্রস্তুত করতে তাকে রাখা হয়েছে এশিয়ান কাপ রাইজিং স্টারের দলে, জানিয়েছেন সিলেকশন প্যানেল। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবির নির্বাচক প্যানেল। বুধবার মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগ ডামাডোলে সেই দল নিয়ে আলোচনা চলে যায় অনেকটা অন্তরালে। তবে সেই স্কোয়াডের 2টি স্পট নিয়ে আলোচনা করাটা বেশ জরুরি, যৌক্তিক। আইরিশদের বিপক্ষে সিরিজের দলে জায়গা পাননি স্পিনার নাইম হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ টেস্ট সিরিজে দলে ছিলেন তিনি। গল টেস্টে প্রথম ইনিংসে 5 আর দ্বিতীয় ইনিংসে 1 উইকেট নিয়েছিলেন এই ডানহাতি অফ স্পিনার। তাই তো প্রশ্ন উঠছে, পরের সিরিজে কিভাবে বাদ পড়েন চট্টগ্রামের এই ক্রিকেটার। দল নিয়ে বিসিবি নির্বাচক প্যানেল আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে অনানুষ্ঠানিকভাবে যমুনা টেলিভিশনকে দিয়েছে যৌক্তিক ব্যাখ্যা। আয়ারল্যান্ড স্কোয়াডে মাত্র একজন স্পেশালিস্ট বাঁহাতি ব্যাটার আছে, সে কারণেই দলে মাত্র একজন ডানহাতি অফ স্পিনারের প্রয়োজন দেখছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং অনেকটা এগিয়ে থাকায় তাই তো টেস্টের পরীক্ষিত মিরাজে আস্থা রাখা হয়েছে। পারফরমেন্স নয়, বরং ট্যাকটিক্যাল কারণে জায়গা পাননি নাইম। সেই সাথে জাতীয় দল, এশিয়া কাপ রাইজিং স্টার আর হংকং 6 সাইডের জন্য চট্টগ্রামের এনসিএল দল থেকে 5 ক্রিকেটার বেরিয়ে যাওয়ায় ষষ্ঠ ক্রিকেটার হিসেবে নাইমকে স্কোয়াডে নিয়ে বসিয়ে রাখতে চায়নি বোর্ড। গেল কয়েক টেস্ট সিরিজের দলে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। সবশেষ সিরিজে কোনো ম্যাচ খেলেননি, কিন্তু সুযোগ না দিয়েই কেন বাদ দেয়া হলো তাকে, সেই প্রশ্নও কিন্তু
উঠছে। সিলেকশন প্যানেল বলছে এই মুহূর্তে টেস্টের চেয়ে টি-20-র মিডল অর্ডারে অঙ্কনকে ব্যাকআপ হিসেবে বেশি প্রয়োজন। সে কারণেই তাকে প্রস্তুত রাখতে কাতারে অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারের দলে রাখা হয়েছে, তাই জায়গা হারিয়েছেন টেস্ট স্কোয়াড থেকে। নির্বাচকরা বলছেন ঘরের মাঠে খেলা, তাই 16 কিংবা 15 সদস্যের স্কোয়াড না দিয়ে 14 সদস্যের ছোট দল দেওয়া হয়েছে। বেঞ্চে বসে না থেকে ক্রিকেটারদের জাতীয় লীগ সহ অন্যান্য টুর্নামেন্টে খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের ক্রিকেটের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কোচদের সরে যেতে চাওয়ার সংস্কৃতি বেশ পুরনো। গেল 3 বছরে চুক্তি শেষ হওয়ার আগেই স্বেচ্ছায় বিদায় নিয়েছেন 3 জন বিদেশি কোচ, যে তালিকায় আছেন একজন বিশ্বজয়ী কোচও। জাতীয় দলের কোচিংটাকে এই মুহূর্তে উপভোগ করছেন না, এই মর্মে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে অব্যাহতি চেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন, যেখানে তার চুক্তির মেয়াদ বাকি ছিল। চুক্তির মেয়াদ বাকি থাকার পরও বাংলাদেশ ক্রিকেট টিমের কোচিং স্টাফদের পদত্যাগ করার দৃষ্টান্ত কিংবা পদত্যাগ করার কালচারটা কিন্তু এদেশের ক্রিকেটে নতুন কোনো কিছু না। বিশেষ করে গেল 3 বছরে মোহাম্মদ সালাউদ্দিন ছাড়াও আমরা 3 জন বিদেশি কোচকে দেখেছি যারা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেছেন। এই তালিকাটা শুরু হয় অ্যাশওয়েল প্রিন্সকে দিয়ে। 2021 সালের অগাস্ট মাসে অ্যাশওয়েল প্রিন্স দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি যে সময়টা দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন একজন সাবেক ক্যাপ্টেনের স্টেটমেন্ট মারফত গণমাধ্যমে শিরোনাম হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেল নাকি সাউথ আফ্রিকার রিহ্যাবিলিটেশন সেন্টার। অ্যাশওয়েল প্রিন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা কমিউনিকেশন গ্যাপ তো তার ছিল, প্রায়োরিটির একটা দ্বন্দ্বের জায়গা ছিল এবং পরবর্তী সময় তিনি নিজেই অব্যাহতি চেয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ থেকে এবং 2022 সালের ফেব্রুয়ারি মাসে অ্যাশওয়েল প্রিন্স বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন, পদত্যাগ করেছিলেন। সেই অ্যাশওয়েল প্রিন্স পরবর্তী সময় দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের টেস্ট ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন 2023 থেকে 2025 সাল পর্যন্ত এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এই সময়টায় দক্ষিণ আফ্রিকা জিতেছে। তালিকায় দ্বিতীয় নামটা চলে আসে রাসেল ডমিঙ্গোর। বরাবরই গণমাধ্যমের একটা পক্ষের চক্ষুশূল রাসেল ডমিঙ্গোর ক্যারিয়ারে বিশেষ করে বাংলাদেশের টেনিয়রে সাফল্যের পাল্লাটাও কিন্তু বেশ ভালো। বিশেষ করে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা অর্জন মাউন্ট মঙ্গানুই টেস্ট, সেটা রাসেল ডমিঙ্গোর অধীনেই বাংলাদেশ জয়লাভ করেছিল এবং সেই সঙ্গে বিদেশের মাটিতে বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কিন্তু সাফল্য পেয়েছিল, ওয়ানডে সিরিজ জয়লাভ করেছিল সেটা রাসেল ডমিঙ্গোর কোচিং প্যানেলের অধীনেই। কিন্তু রাসেল ডমিঙ্গোর সাথে বরাবরই গণমাধ্যমের একটা পক্ষের বৈরিতার জায়গা ছিল, যেই বৈরিতাটা পরবর্তী সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এক প্রকার মানসিক দ্বন্দ্বও তৈরি করে। নিক পোথাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অ্যাসিস্ট্যান্ট কোচ, তার ক্ষেত্রেও কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করেছেন এবং সেক্ষেত্রে পারিবারিক কারণটাকেই তিনি বলেছেন। যদিও বরাবরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে যে সমস্ত কোচরা অব্যাহতি চেয়েছেন তাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মানসিক দ্বন্দ্বের ব্যাপারটা বারবার বা সবসময় চলে আসে। ইভেন অ্যালান ডোনার তিনি কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে চুক্তি নবায়ন করতে চান না, সেক্ষেত্রেও তিনি পারিবারিক ইস্যুর কথা বলেছেন। ইন রিসেন্ট টাইমসে চন্ডিকা হাথুরা সিংহেকে সরাসরি বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু মিলিয়ে কোচ আসা এবং কোচ যাওয়ার যে কালচারটা, বিশেষ করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নিজ থেকে কোচদের অব্যাহতি চাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু বিশ্ব ক্রিকেটীয় মহলে একটা নেতিবাচক বার্তা অবশ্যই দেয়। মোহাম্মদ সালাউদ্দিনের এই ঘটনাটাই কিন্তু নতুন কোনো কিছু না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবরই ব্যর্থ হয়েছে কোচদের সাথে একটা কমিউনিকেশন, একটা ভালো কমিউনিকেশন মেনটেন করার জন্য এবং যখনই কোনো পপুলিস্ট ওপিনিয়ন এসেছে, সেটা গণমাধ্যম হোক, মূলধারার গণমাধ্যম হোক কিংবা সোশ্যাল মিডিয়া হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কখনোই কোচদেরকে ব্যাকআপ দিতে দেখা যায় নাই এবং এই বার্তাটাই বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশনের জায়গায় খুব পজিটিভ কোনো বার্তাও দিচ্ছে না। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। এবারে ফুটবলের খবর। এক ব্রাজিলিয়ানের ডিজাইনে তৈরি হলো আর্জেন্টিনার 2026 বিশ্বকাপ জার্সি, যেখানে নীল রঙের ব্যবহারে এসেছে ভিন্নতা। বুকে 3 তারকার সঙ্গে থাকবে সোনালী প্যাচ। সব মিলিয়ে আলোচনায় লিওনেল মেসির শেষ বিশ্বকাপ জার্সি। অফিসিয়াল এই জার্সি কিনতে ভক্তদের গুনতে হবে 12,000 থেকে 22,000 পর্যন্ত। শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে লিওনেল মেসি, গায়ে প্রিয় সেই আকাশী নীল জার্সি। প্রিয় দলের প্রিয় তারকার জার্সি নিয়ে ভক্তদের সেই অপেক্ষার সমাপ্তি টানল অ্যাডিডাস। 2026 বিশ্বকাপ ঘিরে জার্মানি, ইতালি সহ 22টি জাতীয় দলের নতুন জার্সি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে সব ছাপিয়ে ফুটবল ভক্তদের আগ্রহ সেই আকাশী নীলে,
যে জার্সিতে নিজের শেষ বিশ্বকাপ মাতানোর অপেক্ষায় LM10। শ্রেষ্ঠত্বের মঞ্চে আর্জেন্টিনার জার্সিতে প্রথমবারের মতো থাকবে 3 তারকার উপস্থিতি। আকাশী নীল রঙেও আনা হয়েছে নতুনত্ব। আলবিসেলেস্তাদের প্রতিটি বিশ্বকাপ জয়ের জার্সিতে ব্যবহার করা নীল রঙের শেড নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে 2026 বিশ্বকাপের জার্সিতে। আগের সমতল ডোরায় ধাপে ধাপে সৃষ্টি করা হয়েছে নীল রঙের প্রভাব। আর এই জার্সি তৈরির পেছনের রূপকারদের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের ডিজাইনার সার্জিও মারেকো। জার্সির ঘাড়ের অংশে খোদাই করে লেখা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার সাল 1893, আর 2022 কাতার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে বুকের মাঝে থাকছে সোনালী লোগো। ক্লেমাকুল প্লাস প্রযুক্তির নতুন এই জার্সির ভেতরে বায়ু চলাচল ও ঘাম শোষণের ব্যবস্থাও থাকবে। নতুন জার্সি হাতে পাওয়ার অপেক্ষাও খুব বেশি দীর্ঘায়িত হয়নি। অ্যাডিডাসের ওয়েবসাইট ও নির্দিষ্ট কিছু দোকানে মিলবে আর্জেন্টিনার নতুন জার্সি। কেনার জন্য অবশ্য খরচ করতে হবে সর্বনিম্ন 12,000 থেকে 22,000 টাকা পর্যন্ত। তবে বিশ্বকাপের আগেই অভিষেক হবে আর্জেন্টিনার নতুন জার্সির। 24 নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে বিশেষ এই জার্সি পরে মাঠে নামবে স্কালোনি শিষ্যরা। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। একজন ব্রাজিলিয়ানের ডিজাইন করা জার্সি পরে 2026 বিশ্বকাপে মাঠে নামবে আর্জেন্টিনা। এই বিষয়টা আসলে আর্জেন্টাইন ফ্যানরা কি করে দেখবে সেটাই এখন দেখার বিষয়। এদিকে মায়ামি শহরের মেয়রের হাত থেকে শহরের সম্মানসূচক চাবি পেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বুধবার মায়ামিতে অনুষ্ঠিত এক বিজনেস ফোরামে মেয়র ফ্রান্সিস সুয়ারেজের কাছ থেকে এই চাবি গ্রহণ করেন মেসি। 2023 সালের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন 38 বছর বয়সে এই তারকা ফুটবলার। এরপর নিজের প্রথম মৌসুমেই মায়ামিকে প্রথমবারের মতো মেজর লিগ ট্রফি জেতান মেসি। ইন্টার মায়ামির হয়ে সব মিলিয়ে 53 ম্যাচে মোট 50টি গোল করেন তিনি। এছাড়াও গত মৌসুমে মেজর লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পদক MVP জেতেন এই আর্জেন্টাইন তারকা। ফুটবলে মায়ামির হয়ে অসামান্য ভূমিকা রাখায় লিওনেল মেসিকে সম্মানিত করতে তার হাতে শহরের প্রতীকী চাবি তুলে দেন মায়ামির মেয়র। আবারও ফিরতে চাই ক্রিকেটের খবরে। বিশ্বকাপ জয়ের পর নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হরমনপ্রীতরা। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর ত্বক চর্চা সম্পর্কে জানতে চেয়েছেন দেশটির নারী ক্রিকেটার হারলিন দেওল। এদিকে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দাপট দেখিয়ে বেড়াচ্ছেন স্মৃতি মান্ধানা। ক্রিকেট ও বিজ্ঞাপন থেকে আয় করে তার মোট সম্পদের পরিমাণ বেড়ে এখন 46 কোটি 73 লাখ টাকা। বিশ্বকাপ জিতলেও ঘরে ফিরতে পারেননি ভারতের নারী ক্রিকেটাররা। কেননা প্রথমবারের মতো বিশ্বকাপ জেতায় তাদের সাথে দেখা করে সংবর্ধনা দিতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হয়েছেও তাই। আর বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করেছেন হরমনপ্রীতের দল। প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পেয়ে তার হাতে বিশ্বকাপ ট্রফি ও জার্সি তুলে দেন দলের কাণ্ডারি। যে জার্সিতে ছিল বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের স্বাক্ষর, জার্সির নাম্বার 1। আলাপ আলোচনা ও মজার কিছু বিষয় উঠে আসে এই সাক্ষাৎকারে। স্যার মেকো আপকি স্কিন কেয়ার রুটিন পুছনা। এ সময় মোদীকে অদ্ভুত এক প্রশ্ন করে বসেন হারলিন দেওল। তিনি বলেছেন, স্যার আপনার ত্বক সবসময় ঝলমল করে, এর পেছনের রহস্য কি? এমন প্রশ্ন শুনে হাসতে থাকেন সবাই। চুপ থাকেননি কোচ অমল মজুমদারও। তিনি প্রধানমন্ত্রীকে বলেন এদের নিয়েই তাকে থাকতে হয়, আর সে কারণেই নাকি 2 বছরে তার চুল পেকে গেছে। পরে অট্ট হাসিতে মেতে ওঠেন উপস্থিত সবাই। জয়ের মানসিকতা ও শক্তিশালী মনোভাব থাকলে সবই সম্ভব, যা প্রমাণ করেছে ভারতীয় নারী দলের ক্রিকেটাররা। তবে তারা কেবল মাঠের খেলাতেই সেরা নন, তারা সেরা সবখানেই। এই যেমন দলের ওপেনিং ব্যাটার স্মৃতি মান্ধানা বিশ্বকাপ জয়ের পাশাপাশি জয় করছেন অর্থকড়িও। তিনি কেবল ক্রিকেটারই নন, নিজেকে পরিণত করেছেন ব্র্যান্ড হিসেবে। টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের আরও বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় মান্ধানার সম্পদের পরিমাণ 34 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা 46 কোটি 73 লাখ টাকারও বেশি। দেশটির অন্যান্য নারী ক্রিকেটারদের চাইতে মান্ধানাই সবচেয়ে বেশি ধনী। দীর্ঘ সময় ভারতীয় নারী ক্রিকেটের শীর্ষে থাকা এই ব্যাটারের আয়ের বড় একটা অংশ আসে ক্রিকেট, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ও ব্যক্তিগত ব্যবসা থেকে। এর মাঝে প্রতিটি টেস্টে 15 লাখ, ওয়ানডেতে 6 লাখ ও T20-তে 3 লাখ রুপি পান তিনি।
কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী বছরে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে 50 লাখ রুপি। আর 2023 সালে WPL থেকে তাকে 3,40 লাখ রুপিতে কেনে বেঙ্গালুরু, যা কিনা তাকে বানিয়েছিল বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী ক্রিকেটার। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। চূড়ান্ত হয়েছে বিপিএল এর 5 ফ্র্যাঞ্চাইজির নাম। অপরিবর্তিত নাম নিয়ে খেলবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। বদলে গেছে বাকি 3 দলের নাম। সিলেট খেলবে টাইটান্স নামে, রাজশাহী হয়েছে ওয়ারিয়ার্স, আর চিটাগংয়ের নতুন তকমা রয়্যালস। তবে বিপিএল এর নাম বিভ্রাট শেষ হচ্ছে এবার। আগামী 5 বছরের জন্য এই নাম ঠিক করে দিয়েছে বিসিবি। বছর ঘুরে আবারও আসছে বিপিএল, নতুন রূপে, পুরনো আমেজ আর নানা আলোচনা সমালোচনায় মুখরিত এক লিগ। দিন বদলের বিপিএলে শুরুটা হচ্ছে মালিকানা আর নাম বদলে। কোন দলের মালিকানায় কারা তা আগেই জানিয়েছে বিসিবি। এবার জানানো হলো কোন 5 নাম নিয়ে লড়াই চলবে দ্বাদশ বিপিএলে। 5 দলের মধ্যে নাম অপরিবর্তিত থাকছে 2 ফ্র্যাঞ্চাইজি ঢাকা ও রংপুরের। এর আগে 2012 সাল থেকে এ পর্যন্ত 6 বার খোলস বদলেছে ঢাকা। গ্ল্যাডিয়েটর্স, ডায়নামাইটস, প্লাটুন, মিনিস্টার, ডমিনেটর্স, দুর্দান্ত ও ক্যাপিটালস নাম নিয়ে বিপিএল খেলেছে রাজধানীর দল। এবারও সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালস নাম নিয়েই লড়বে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে 2013 সালে রংপুর রাইডার্স নামে যাত্রা শুরু করে 2019-20 আসরে রেঞ্জার্স নাম নিয়ে মাঠে নামে। 2022 থেকে ফের রংপুর রাইডার্স, আর এই নামেই এবারও বিপিএল মাতাবে উত্তরবঙ্গের দল। নাম বদলে গেছে বাকি 3 ফ্র্যাঞ্চাইজি সিলেট, রাজশাহী ও চিটাগংয়ের। ঢাকার মতো এর আগে 6 বার নাম পরিবর্তন হয়েছে সিলেটেরও। সিলেট রয়্যালস দিয়ে বিপিএলে যাত্রা শুরুর পর সুপারস্টার, সিক্সার্স, থান্ডার, সানরাইজার্স এবং সবশেষ সিলেট স্ট্রাইকার্স। এবার 7ম বারের মতো বদলে নতুন নাম সিলেট টাইটান্স, যে নাম একসময় ছিল খুলনার দখলে। 2 ধাপে নাম পরিবর্তন করেছে একসময় টুর্নামেন্ট থেকে হারিয়ে যাওয়া দল রাজশাহী। দুরন্ত রাজশাহী দিয়ে আসর শুরু করার 3 সিজন পর দলটি নাম পরিবর্তন করে রাখে রাজশাহী কিংস। তবে এই নামটিও 3 আসরের পর আবারও বদলে যায়, রাখা হয় রাজশাহী রয়্যালস। 3 আসর পর সবশেষ আসরে রাজশাহী ফেরে দুর্বার নাম নিয়ে। এবার নতুন যাত্রা শুরু হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স নামে। এর আগে কিংস, ভাইকিংস, চ্যালেঞ্জার্স নাম নিয়ে বিপিএলে অংশ নিয়েছে চট্টলার দল। তবে এবার 4র্থবারের মতো নাম বদলে নতুন রূপে বিপিএলে অংশ নিচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। একসময় রাজশাহীর সাথে জুড়ে থাকা নাম নিয়ে আসছে চিটাগং রয়্যালস। তবে এবারের আসর থেকে মিটতে যাচ্ছে বিপিএল এর নাম বিভ্রাট। আগামী 5 বছরের জন্য দলগুলোর নাম ট্রেডমার্ক করে দিয়েছে বোর্ড, যা ফ্র্যাঞ্চাইজিগুলো আর পরিবর্তন করতে পারবে না। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এবারে সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউট। সো স্টে কানেক্টেড। আবারও পিছিয়ে গেল 14তম এসএ গেমস। আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানে হবার কথা ছিল এই গেমসটি, কিন্তু 22 মাস পিছিয়ে 2027 সালের নভেম্বরে আয়োজনের কথা জানিয়েছে হোস্ট কান্ট্রিটি। বাংলাদেশের বেশিরভাগ ফেডারেশনগুলো গেমসকে সামনে রেখে ক্যাম্প চালিয়ে আসছিল। এমতাবস্থায় খেলোয়াড়রা আবারও পড়ল অনিশ্চয়তায়। চীনের দুঃখ হুয়াংহো আর বাংলাদেশের অ্যাথলিটদের দুঃখ এসএ গেমস। 2023 সাল থেকে কতবার যে গেমস স্টার্ট হবার তারিখ পিছিয়েছে হোস্ট পাকিস্তান নিজেরাও হয়তো জানেন না। সবশেষ বুধবার সকালে তারা জানিয়ে দিয়েছে 2026 সালের জানুয়ারিতে পাকিস্তানের সময় মতো 14তম এসএ গেমস আয়োজন করতে পারছে না। মোটামুটি প্রিপারেশন নিয়েছে, এটার পিছনে কিন্তু অনেক পরিমাণ টাকার একটা ইনভেস্টমেন্ট একটা ব্যাপার আছে, তাই না? সেম থিংস কিন্তু অন্য কান্ট্রিগুলিরও। তাহলে এতগুলি কান্ট্রি তাকিয়ে আছে টুর্নামেন্টের দিকে, এবং শেষ মুহূর্তে এসে আপনি বললেন যে টুর্নামেন্ট হবে না। তো এটা একদিক থেকে ফিনান্সিয়ালি লস, আরেক দিক থেকে কিন্তু আমাদের একটা প্ল্যানিং চেঞ্জ হয়েছে। সাপোজ এই টুর্নামেন্ট না হলে আমরা তো অন্য একটা প্ল্যান করে অন্য একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারতো, কেউ অন্য টিমটা হয়তো অন্য দেশে যেতে পারতো, কিন্তু ওগুলি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। তার মানে কি যে পুরো প্ল্যানিংয়ে একটা ওলটপালট হয়ে যায়। পাকিস্তান বলছে 22 মাস পিছিয়ে 2027 সালে তারা এসএ গেমস আয়োজন করবে, কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে খেলতে চায় না। তাই 2027 সালেও পাকিস্তানে গেমস হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমতাবস্থায় অন্য কোনো দেশে গেমস আয়োজন করা যায় কিনা সেই প্রশ্ন উঠছে। গেমস পিছিয়ে গেছে, এই 2 বছরে বাংলাদেশ দল আরও প্রস্তুত হবে। বিকজ আমার মনে হয় নেক্সট গেমসে গোল্ড জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে। বাকি দলগুলো তৈরি হচ্ছে, কিন্তু আমি মেয়েদের ক্রিকেট 4 বছর 5 বছর আগে যাচ্ছিল, তো এখন কিন্তু তা নেই। এখন মেয়েদের ক্রিকেটে কিন্তু অনেক প্রফেশনাল, মেয়েরা অনেক ফিট, সব দেশের মেয়েরা কিন্তু ক্রিকেট নিয়ে এগোচ্ছে। তো লাস্ট এসএ গেমস আমরা সোনা জিতেছিলাম, এই এসএ গেমসের সোনা যদি জিততে চাই আমরা, মানে গোল্ড মেডেল যদি জিততে চাই, তাহলে কিন্তু আমাদের এই 2 বছর অনেক পরিশ্রম করতে হবে।
জানুয়ারিতে এসএ গেমসকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প চালু রেখেছিল অনেকগুলো ফেডারেশন। সেই খরচ গেল বিফলে। ক্যাম্প বন্ধ করে দিবে কিনা তা নিয়েও আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। এখন কি হবে না হবে এটা আমরা এখন গভর্নমেন্টের আদেশের অপেক্ষায় আছি। তো আমি আশা রাখবো, যেহেতু আমরা কিন্তু বলছি যে আমাদের সামনে ঘরোয়া খেলাও আছে অনেকগুলা। 2027 সালে পাকিস্তানেই হচ্ছে 14তম এসএ গেমস। এটা চূড়ান্ত নয়। 30 ডিসেম্বরের মধ্যে জানা যেতে পারে কারা হচ্ছে আয়োজক। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।